নমস্কার, আমি সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। এসপিসি ক্রাফটের ফেসবুক পেজে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। যারা এই মুহূর্তে কোভিড রোগে আক্রান্ত তাদের নিরাময় ও শুশ্রূষা প্রার্থনা করি কায় মনোবাক্যে। সম্প্রতি এই অতিমারি কেড়ে নিয়েছে আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষকেও। যেমন হারিয়েছি আমাদের আরও স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব। ভারতীয় সাহিত্যে যে কটি কণ্ঠস্বর গর্জে উঠেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে তার মধ্যে অন্যতম কবি শঙ্খ ঘোষ। তাঁর স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই সামান্য প্রণতি স্পর্ধার জন্যে। যেসব শিল্পীরা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থেকেছেন তাদের প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই চন্দ্রিমা চট্টোপাধ্যায়কে এবং উত্তরণ দেকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রহর.in এবং দ্য ড্রিমার্সকে। এই অনুষ্ঠান আপনাদের যদি সামান্যও ভালো লাগে তাতেই সফল হবে আমাদের এই উপস্থাপনা ও নিবেদন। আপনারা সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এর চেয়ে বেশি প্রার্থনা এই সময়টুকুতে আমার আর কিছু করার নেই। ধন্যবাদ। I first met Shankhoda, as I call him, Shankar Ghosh, in 1980 at Bharat Bhavan in Bhopal, which at that point of time was headed by none other than Ashok Vajpayee, a major poet and critic of our time. And at that point of time, Bharat Bhavan was a major meeting place for Indian writers, both old and young. Shankhoda was not old nor young at that point of time. He must have been in his late 40s or early 50s. And I was 34. I had read a few of his poems before I met him, but there were very few translations available at that point of time. But whatever I had read had impressed me profoundly, even in the 80s. Since then, I have always held him in very high esteem, both as an elder, venerable poet and a major critic, especially one of the finest Tagore scholars that we ever have had. My concern primarily with him is as a poet. He was a poet of suggestions, a poet of subtleties. It is true, he was deeply socially conscious, but he was seldom showy, seldom flamboyant or strident, like some of his contemporaries whom I do not wish to name. His poems were essentially lyrical, poems of moods and of feelings, poems of personal encounters with himself and with others, though always filtered and moderated by a sharp intellect that perhaps distinguishes him from the romantic crowd in Bengali poetry and perhaps in all poetries in Indian languages.
He is not a narrative poet either, though at times his poems tend to have narrative context, questions, conversations, characters, and colloquial expressions, which became stronger in his later poetry because he seems to have left the kind of high register that he used in his early poetry, maybe under the influence of Tagore, and began to use a language which was more akin to everyday conversation. সময় তোমরা এসেছো তাই তোমাদের বলি এখনো সময় হয়নি একবার এর মুখে একবার অন্য মুখে তাকাবার এইসব প্রহসন আমার ভালো লাগে না যেখানে আমার কবর হবে আজ সেখানে জল দিতে ভুলে গিয়েছি যেসব শামুক তোমরা রেখে গিয়েছিলে তার মধ্যে গাঢ় শঙ্খ কোথাও ছিল না তোমরা এসেছো তোমাদের বলি গ্রহে গ্রহে টানা আছে সময়বিহীন স্তব্ধ জাল আমি চাই আরো কিছু নিজস্বতা অজ্ঞাত সময়ে আমি বলবো আমার মাস্টারমশাইয়ের কথা কবির বর্মের আড়ালে যে স্নেহশীল মানুষটি যার অগাধ প্রশ্রয় পেয়েছি 50 বছর ধরে তার কথা গল্পের ভান্ডার উপচে পড়ছে কিন্তু তাতে কিছু কিছু বলছি শুরু করছি সেই 71-এর কথা বাংলা ডিপার্টমেন্টের করিডরটা শেষ হয়েছে একটা জানলার কাছে এসে আর সেই জানলার দিকে মুখ করে যদি দাঁড়ানো যায় তাহলে বাঁ দিকের কোণার ঘরটা শঙ্খবাবুর ঘর আমরা বলতাম সিজি চিত্তপ্রিয় ঘোষ সেই থেকে সিজি প্রথম দিন ক্লাস এলেন দুরু দুরু বোক কেননা শঙ্খ ঘোষের ক্লাস করবো তার মধ্যে আবার ভীষণ কঠিন বিষয় ছন্দ হাতে একটা কঠিন বই রেখেছি যে প্রবোধ সেনের ছন্দ পরিক্রমা তো টুকলেন স্যার আমরা দাঁড়ালাম এবং প্রথম সেই জলদ গম্ভীর কণ্ঠস্বর শুনলাম বসো ওখানেই তো আপ্লুত তারপর চেয়ারে বসে ছন্দ পড়াচ্ছেন যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা যাবে না নিজের যমুনাবতী কবিতা নয় প্রচলিত যে ছড়া সেই দিয়ে ছন্দ শেখাতে লাগলেন যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজীতলা দিয়ে কাজী ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা হাত ঝুমঝুম পা ঝুমঝুম সীতারামের খেলা অনায়াসে ছন্দ অলংকার প্রবেশ করলো সেই অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে তো অনায়াসে এত স্বচ্ছন্দভাবে ছন্দ পড়ালেন যে বুঝলাম প্রথম দিনই মাস্টার মশাই কাকে বলে আমায় ব্যথা দিয়ে
যাবে চলে কিছু তো না রবে বাকি তুমি তো সেই যাবে চলে। শঙ্খ ঘোষের কবিতা বাংলাতে পড়াই ভালো, কিন্তু সবাই যেহেতু বাংলায় পড়তে পারবেন না, তাই একটু চেষ্টা করছি ইংরেজি অনুবাদে। প্রথম কবিতা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। Advertisements hide my face. All alone I wait for you, in the lane I find my place. I think of giving you a glimpse, but advertisements hide my face. I think I'll signal with my eyes a simple truth or maybe two. They glitter in the gaudiness of advertisements colored blue. It's hard to tell how one man sees the other one, with love or scorn. But oh my exaggerations, but oh the land where I was born. Once my eyes were locked with yours, but now my glances have been sold. The neon creates commodities of private stories never told. All the things I meant to say are in that lane now, languishing, but my mask, so exhausted, dangles from the advertising. কথার ভিতরে কথা, কবি শঙ্খ ঘোষ। সকলে না, অনেকেই কথার ভিতরে কথা খোঁজে। সহজের ভাষা তুমি ভুলে গেছো। এই বৃষ্টি জলে এসো, স্নান করি। জলের ভিতরে কত মুক্তিপথ আছে ভেবে দেখো। অবধারিতের জন্যে বসে থেকে আরো বেশি বসে থেকে হৃদয়ে এখন কিছু কুঞ্জন পেয়েছে মনে হয়। তবে কি তোমার কোনো নিজস্ব গরিমা ভাষা নেই? কেন আজ প্রত্যেক মুহূর্তে এত নিজের বিরুদ্ধে কথা বলো? I choose to read two of his celebrated poems, each poem a four-liner, each poem a quartet. I first read the English translation I have done, and then followed by the Bengali originals. Do you read poetry? Do you understand me? From within the room, you come to sit alone outside. Was it so hard for you? You wanted it as simple. But I read you, and I understand your words. তুমি কি কবিতা পড়ো? তুমি কি আমার কথা বুঝো? ঘরের ভেতরে তুমি, বাইরে একা বসে আছো রকে। কঠিন লেগেছে বড়, চেয়েছিলে আরো সোজাসুজি। আমি যে তোমাকে পড়ি, আমি যে তোমার কথা বলছি। Nursing. Now you are good, for you haven't spoken anything. You stood up to go. Your body became a wave, just like this, and no other words. It was the nursing of my eyes, just like this. শুশ্রূষা। এখন তুমি ভালো, কেননা এখন
কোনো কথা বলনি। যাবার জন্য উঠে দাঁড়ালে, শরীরে লাগলো ঢেউ। এই শুধু, আর কোনো কথা নেই। চোখের শুশ্রূষা হলো, এই শুধু। নমস্কার। জানি জানি গোদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গোদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, দাকুন বেলা শেষে মলিন রবি করুণ হেসে, শেষ বিদায়ের ছাওয়া আমার মুখের পানে চাবে, শেষ বিদায়ের ছাওয়া আমার মুখের পানে চাবে, পথের ধারে বাজবে তেনু, নদীর কূলে ছড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে, তবু তবু দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, তোমার কাছে আমার মিনতি, মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, কেন নিশার নীরবতা শুনেছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি, তোমার কাছে আমার মিনতি, 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 সঙ্গ যাবে হবে ধরার পালা, ধরার পালা, যেন আমার গানের শেষে থামতে পারে সমেষে, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারে ডালা, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারে ডালা, এই জীবনে আলোকেতে পারে তোমায় দেখে যেতে, করে যেতে পারে তোমায় আমার গলার মালা, সঙ্গ যাবে হবে ধরার পালা, ধরার পালা, ধরার পালা, জানি জানি, জানি জানি গোদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। শঙ্খদাকে আমার বিনীত প্রণাম। সে অনেক শতাব্দীর কাজ, শিখর থেকে একে একে খসে পড়ছে তারা, গহ্বরের দিকে গড়িয়ে যেতে যেতে জিজ্ঞেস করছে,
বলো কেন, কেন অসময়ে আমাদের এই বিনাশ? জানতে চাইছে শিলায় শিলায় ঝলসে ওঠা স্বর। আমরা কি তবে সত্য ছিলাম না আমাদের শব্দে? আমরা কি স্থির ছিলাম না আমাদের স্পন্দে? আমরা কি অনুগত ছিলাম না আমাদের স্বপ্নে? তবে কেন, কেন আমাদের এই? পায়ে পায়ে তিনি এসে দাঁড়ালেন পাহাড়ের কিনারে, বললেন, শোনো, ছোট ছোট সফলতায় অন্ধ তোমরা সকলেই ছিলে নিজের ভিতরে রুদ্ধ। সকলের দিকে একে একে আঙুল তুলে তিনি বললেন, তুমি ভেবেছিলে তুমি যতটুকু জানো তার চেয়ে বেশি কোনো জ্ঞান নেই আর। তুমি পরম, আর সমস্ত পূর্ণতা এসে তোমাতেই মেশে ভেবেছিলে নিমেষেই জিতে নেবে ধনধান্যে অবোধ পৃথিবী। কখনো বা ভুলে গেছো গ্রাসে, ভুলেছ সংসার সীমা। আর তুমি, যদিও তোমাকে আমরা আমাদের সকলেরই জানি, লালন করেছ তবু গোপন, গোপন, অতি গোপন। তত কিছু গোপনও না, লোল পক্ষপাত। আর আমি তোমাকে বাঁচাবো বলে অতর্কিতে মিথ্যাচারী। বুঝি তোমরা কেউ জানোনি যে বহুদিন আগে তোমরা মৃত। গহ্বরে মিলিয়ে যায় স্বর, স্তব্ধ শ্বাস। তারপর তিনি ফিরে তাকালেন আমাদের দিকে, বললেন, এবার আসুন, 1 শতাব্দী আমরা নীরব হয়ে দাঁড়াই। শঙ্খ জেঠু আমার জীবনে খুব একজন ইম্পর্ট্যান্ট মানুষ ছিলেন। আমার জীবনে নানা সময় আমি ওনার কাছে গেছি সাহায্য চাইতে, বকুনি খেতে, জীবনে নানান কিছু কথা যেগুলো হয়তো বাড়ির সিনিয়রদের বলা যায় না, ওনাকে বলা যেত, সেগুলো শেয়ার করতে। আর প্রতিমা জেঠিমার হাতের রান্না খেতে। সবসময় মনে আছে গেলে উনি সুন্দর সুন্দর পিঠে বানিয়ে দিতেন। কখনো দোকানের মিষ্টি ওনাদের বাড়িতে খেয়েছি বলে মনে পড়ে না। তো অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, অসুস্থতা নিয়ে ভয় পেতেন। আর সবথেকে আমার ভাল লাগতো যে তখন ল্যান্ডলাইন ছিল আমার, ওনারও। তো দুপুর বিকেল যে কোনো সময় আর কি ল্যান্ডলাইনে ফোন করলে, হ্যাঁ বলো, এরকম একটা ভারী গলায় শঙ্খ জেঠু ধরতেন এবং আমি অনর্গল প্রচুর কথা বলতাম। উনি খুব শান্ত হয়ে সব কথা শুনতেন। তো আমার সঙ্গে আসলে শঙ্খ জেঠুর প্রথম দেখা এই শহরে এই সময় বলে একটি নাটক হয়েছিল নান্দিকারের, তাতে উনি রিহার্সালসে আসতেন। আর আমার যেহেতু একটুখানি, আমার মনে হয় আমার বাংলা স্ক্যানশন একটু অন্যরকম, আমার একটু অ্যাংলিসাইজড উচ্চারণ, তো সেইটা আমি ওনাকে জিজ্ঞেস করতাম, বলো না ঠিক আছে তো, আমি ঠিক করে বলতে পারছি তো। উনি হি অলওয়েজ এনকারেজড মি অ্যান্ড হি নেভার সেড দ্যাট না। তারপরে উনি আমার সমস্ত নাটকের প্রিমিয়ার দেখতেন, আমি মানে বাধ্য করতাম দেখতে। ইচ্ছে ছবি যখন তৈরি হয় তখন আমি শিবুকে বলেছিলাম যে দেখ, ছবিটা পাস হবে যদি শঙ্খ জেঠু একবার এসে দেখে। হ্যাঁ, তো শঙ্খ জেঠু আমার মনে আছে শিবুর বাড়িতে গিয়ে বসে একটা ঘরে চা খেতে খেতে পুরো ছবিটা দেখেছিলেন। তো এখনও মানে শেষ অবধিও আর কি, মানে যখনই নতুন নাটক, কিছুদিন আগে সপ্তর্ষি মৃত কবিদের উপত্যকা বলে একটি নাটক অ্যাডাপ্টেশন করে, তো সেটা আমি প্রথম শুনিয়েছিলাম আমরা দুজনে গিয়ে শঙ্খ জেঠুকে, যে তুমি বলো এটা কেমন, এটা বেশ পাতে দেওয়ার মতো নাটক তো। তো ভীষণ মন দিয়ে শুনতেন। একটা ছোট্ট কোনো গোলমাল হলেও কীভাবে যেন ঠিক বুঝতে পারতেন। একটা ছোট স্ক্যানশনের ভুল হলে, একটা ছোট উচ্চারণ ভুল হলে, তো সেটা খুব ভাল লাগতো আর কি। মানে মনে হতো যে পারফেকশন যদি কেউ করতে চায় তাহলে এরকম এক একজন দর্শক থাকা খুব ইম্পর্ট্যান্ট একজন অভিনেতার কাছে, বা যে সাহিত্য চর্চা করতে ভালোবাসে তার কাছে। ইচ্ছে হলো ব্যাকুল, তবু খুলল না সে ঘর।
অন্ধকারে মুখ লুকিয়ে উঠল কেঁদে স্বর, এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি, সকালও তার মুখ দেখে না, বিকেল করে আড়ি। ইচ্ছে হলো ব্যাকুল, তবু খুলল না সে ঘর, অন্ধকারে মুখ লুকিয়ে উঠল কেঁদে স্বর, এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি, সকাল তার মুখ দেখে না, বিকেল করে আড়ি। পিতল মুখে শূন্যে ঝুলে সূর্য সারা দুপুর, ঘরেতে তার তাপ পৌঁছো, জ্বর হয়েছে খুকুর, জ্বর হয়েছে খুকুর। পিতল মুখে শূন্যে ঝুলে সূর্য সারা দুপুর, ঘরেতে তার তাপ পৌঁছো, জ্বর হয়েছে খুকুর, জ্বর হয়েছে খুকুর। শুকনো ভাঙা বেদানা তার মাথার কাছে খোলা, ছোট্ট দুটো হাত ভরে দেয় বুকে কঠিন দোলা, এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি, সকাল তার মুখ দেখে না, বিকেল করে আড়ি। লাল ছল ছল আলগা চোখে তাকালো ভয়ে ভয়ে, যে দেয়ালে চোখ পড়ে তার, সে দেয়ালে ক্ষয়। লাল ছল ছল আলগা চোখে তাকালো ভয়ে ভয়ে, যে দেয়ালে চোখ পড়ে তার, সে দেয়ালে ক্ষয়। হঠাৎ জোরে উঠল কেঁপে, আলো দেখবো মাগো, এ কি বিপুল স্বচ্ছ সখী, জাগো কঠিন জাগো, বেঁচে থাকবো সুখে থাকবো, সে কি কঠিন ভারী, সকাল যার মুখ দেখে না, বিকেল করে আড়ি। বেঁচে থাকবো সুখে থাকবো, সে কি কঠিন ভারী, সকাল যার মুখ দেখে না, বিকেল করে আড়ি। স্বাধীনতার ঠিক 4 বছর পর, অর্থাৎ 1951 সাল, কোচবিহারের খবর, পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু।
কিশোরীর বয়স 16 বছর। তখনও সকলের কাছে দুবেলার খাবার এসে পৌঁছয়নি, তাই চাল ডালের আর্জি নিয়ে লোকে আন্দোলনে নেমেছিল, আর সেই আন্দোলনে কাঁপছিল সমগ্র কুচবিহার শহর। তারা হাকিম সাহেবের দরবারে একটা দাবি জানাতে এসেছিল। শহরের বুকে ছিল সেই মিছিল, কিন্তু একটা ফরমান জারি করা হলো যে নিরাপত্তার জন্য তৈরি রইল পুলিশের কর্ডন। ঘোষণা করা হলো যে কর্ডন ভাঙলেই চলবে গুলি, তাই তারা ভাঙতে চায় না, সেই নিষেধ। তারা কেবল জানাতে গিয়েছিল তাদের নিরুপায় দশা, তাই নিষেধের সামনে সারা দিন মুখোমুখি দাঁড়িয়ে থাকে পুলিশ আর জনতা। কাগজের খবর ছিল মিছিলের একেবারে সামনে থেকে একটি 16 বছরের মেয়েকে কর্ডনের এপারে টেনে নেয় পুলিশ, আর অবৈধ এই সীমা লঙ্ঘনের অভিযোগে সঙ্গে সঙ্গে গুলি করে তাকে, পথের উপরেই মৃত্যু হয় তার। স্বাধীন দেশের স্বাধীন পুলিশের হাতে স্বাধীন এক কিশোরীর কি অনায়াস মৃত্যু। সেই কিশোরীর মৃত্যুর সংবাদের পাশাপাশি ছিল আরেকটি খবর, তার মায়ের কথা, তার মায়ের হাহাকারের কথা, তার স্বপ্নের কথা। তিনি বলেছিলেন মেয়ের বিয়ের সব ব্যবস্থা হয়ে গিয়েছিল কোনো মতে, কিন্তু কোনো নিষেধ না মেনে কোন দুর্মতিতে ওই সর্বনেশে মিছিলে ভিড়ে গেল সে। এখন সে কি নিয়ে বাঁচবে? এরপরে দিন চলে যায়। প্রায় 1 মাস পরে, তখন কবি থাকতেন কলেজ স্ট্রিট বাজারের পেছন দিকে। একদিন সকালের ঘটনা, জানলা দিয়ে নিচের গলিতে তাকিয়ে আছি। রুটি শাকার আয়োজনে দোকানে আঁচ তুলছে উনুনে। ময়লা ছেঁড়া পোশাকে কটা ছেলে মেয়ে তারই পাশে দুলে দুলে পড়ছে মাদ্রাসায়। বারান্দার পিছনে আমাদের ঘর থেকে ভেসে আসছে আমার ছোট বোনের ছড়া আওড়ানো। মা ডাকছেন খাবার জন্য। তখন যেন এক দমকায় ফিরে এলো 1 মাসের পুরনো সেই কুচবিহারের দিন। ফিরে এলো নাম না জানা সেই মেয়েটি আর তার মায়ের মুখচ্ছবি। দুলে উঠল কয়েকটি শব্দ, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে। তাড়াতাড়ি ঘরে ফিরে গিয়ে কিছুক্ষণের মধ্যে লেখা হয়ে গেল কয়েকটা স্তবক। আর অদেখা সেই মেয়েটিরই নাম হয়ে উঠল যমুনাবতী। সনাতন বাংলাদেশের কোনো যমুনাবতী সরস্বতী। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দিই হায়, হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। 2 পারে 2 রুই কাতলার মারো নিফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে সামলায়, তার চকচকে থাকা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না। জানল না কেউ তা, চলল মেয়ে রণে চলল। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা,
চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল, নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফুলেছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। স্পর্ধা। তার কোনো খ্যাতি নেই, তার জন্ম পরিচয় নেই, তার কোনো মুক্তি নেই, লোকে যাকে মুক্তি বলে থাকে। যত দূর দেখা যায় সারি সারি কম্বল পশম, আর কোনো ঢেউ নেই, ঢেউয়ের সংঘর্ষে দুতি নেই। জীবন এত যে ভালো, সে জীবনে অধিকার নেই। লজ্জাহীন সুন্দরের মুখে কোনো ম্লান আভা নেই। সারি সারি উট, আর উটের চোখের নিচে জল,
দুহাত বাড়িয়ে দেখে আর কোনো জলচ্ছিন্ন নেই। তবু সে এমন ভাবে কোন স্পর্ধা করে বলে যায়, আমার দুঃখের কাছে তোমাদের নত হতে হবে। আমি অবশ্য সেই মুহূর্তে ক্লাসে বসে মনে মনে আওড়েছিলাম, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। অনেক পরে যখন সামনে সামনে বসে গল্প করার সুযোগ হয়েছিল, তখন প্রথম দিনের এই অভিজ্ঞতার কথা ওকে বলেছিলাম। ভাবলাম হয়তো বলবেন পাকা মেয়ে, না বলেননি, বরং উল্টে যেটা বললেন তাতে আমি আশ্চর্য হলাম। বললেন, পিনাকেশ বলেছিল বটে যে অ্যাডমিশন টেস্টের ইন্টারভিউতে এসে তুমি হাই চিল সোনালী ডানার চিল আবৃত্তি করেছিলে। আমি বললাম হ্যাঁ, মনে হয় সেই জন্যই আমাকে ভর্তি করা হয়েছিল। বললেন আমাকে কথাটা বলতে দাও। কথাটা এই যে সেই কথাটা শুনে আমি বুঝেছিলাম যে কবিতা তোমার মধ্যে প্রথিত হয়ে আছে। কত কথা বলবো। এই সেদিন 2017 25শে শ্রাবস্তী বই প্রকাশ হবে, আর শ্রাবস্তীর 25 বছর হয়েছে সেই উপলক্ষে। তো যথারীতি প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানের মতো এখানেও শঙ্করবাবু আছেন। আর যারা বলেন যে সভা সমিতিতে উনি কথা বলেন না, শ্রাবস্তীর সব অনুষ্ঠান সেটা মিথ্যে প্রমাণ করেছে। তো বক্তৃতা দিলেন, কিন্তু শুরুতে একটা কথা বললেন যে ভালো মেয়ে, একটু দুষ্টু ছিল কলেজে থাকতে। তো আমি ওই কলেজে একটু দুষ্টুমির গল্প একটু বলি। একজনের ক্লাস করিনি, সব ক্লাসে করতাম তা তো নয়, লবিতে আড্ডা দিচ্ছি, তো সেই মাস্টার মশাই যার ক্লাস করিনি হঠাৎ তার মুখোমুখি। তিনি বলেন, ও বিশ্ববিদ্যালয়ে আসা হয়? তাহলে হ্যাঁ, রোজ আসা হয়। তাহলে ওপরে যাওয়া হয় না বোধ হয়? হ্যাঁ, ওপরে যাওয়া হয়, এই তো শঙ্করপুর ক্লাস করলাম, করে নেমে এলাম। এটা যে বলা উচিত না, ওই 17-18 বছরে সত্যি বুঝিনি। আমাকে 3-4 দিন পরে ডেকে পাঠালেন শঙ্করবাবু। আমি মনে মনে ভাবছি আমি তো কোনো এর মধ্যে টিউটোরিয়াল জমা দিয়েছি, ক্লাস করেছি, ক্লাস তো করেই থাকি, ওর ক্লাস মিস করি না কখনোই। কি কেন ডাকলেন? তো গিয়ে বসেছি। বসার পর বললেন, সেই কোনার ঘর, অমুককে তুমি কি বলেছ? আমি 3-4 দিনে ভুলে গেছি আমি কি বলেছি। আমি বললাম আমি কিছু বলিনি তো, আপনি বলুন কি বলেছি। তোমার কাছ থেকে শুনবো বলেই তো ডেকেছি, আরো গম্ভীর গলা। তখন আমার মনে পড়লো এবং ঘটনাটা আমি বললাম, সেটা আমি পড়েছি মাথা নিচু করে। একটা কথা সেদিন বলেছিলেন যে সত্য বলা ভালো, অপ্রিয় সত্য কদাচ নয়। এমন কিছু কখনো কাউকে বলো না যাতে তার মনে আঘাত লাগে।
তোরি তোমার সাগর নীরে আমি ফিরি তীরে তীরে, তোরি তোমার সাগর নীরে আমি ফিরি তীরে তীরে, ঠাই হলো না, ঠাই হলো না তোমার সোনার নাই গো। পথ কোথা পাই অন্ধকারে, হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। হায় গো নয়ন আমার, নয়ন আমার মরে দুরাশায় গো। হায় গো নয়ন আমার, নয়ন আমার মরে দুরাশায় গো। চেয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে, চেয়ে থাকি যে ঘরে ওই প্রদীপ জ্বলে, তার ঠিকানা কেউ না বলে। যে ঘরে ওই প্রদীপ জ্বলে, তার ঠিকানা কেউ না বলে। বসে থাকি, বসে থাকি পথের নিরালায় গো। চিররাতের পাথার পারে, হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। সুর হারালে অশ্রুধারে, হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। নমস্কার জানাই আপনাদের সকলকে। কবি শঙ্খ ঘোষকে প্রণতি জানিয়ে সুজয় প্রসাদের এই উদ্যোগে আমার নিবেদন তারই কবিতা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান। তাই মাঝে মধ্যেই ভাবেন তাদের নুনান্তে পান, তাই নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলানিটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বারান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দুচুক বেয়ে
অমনি দুচোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি খেঁদি পেঁচি নামের এসব আদর, সামনে গেলেই পড়বে মুখে প্রাণ ভরে তাই সাথ। তুমি সে বন্ধু না যে দুবধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্রমিত্র এই বিলাপে খুশি, সুঁড়িখানাই কেবল সত্য আর তো সবই ভূষি। চিচি হাই বেচারা শুনুন যারা, মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনে রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। আজ যে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র চর্যা আমার জীবন, সেটা সম্ভব হয়েছে আমার এই মাস্টারমশাইয়ের দৌলতেই। বাকি যে কদিন আছি যেন তার আদর্শেই চলতে পারি। চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে
The two primary qualities I look for in poetry, in anyone's poetry, whether Indian or foreign, are freshness of image and metaphor, and simplicity of idiom combined with a kind of profundity or depth of thought. And I have found in Shankoda a rare combination of both these essential qualities of what I consider good poetry. হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল, এই মদের কাছে সবাই ঋণী। ঝলমলে ঘোর দুপুরবেলাও সঙ্গে থাকে হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী। সেই সনাতন ভরসাহীনা অশ্রুহীনা, তুমি আমার সব সময়ের সঙ্গিনী না। তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়, তুমি আমায় দুঃখ দেবে তাও সহজ নয়। তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়, তুমি আমায় দুঃখ দেবে তাও সহজ নয়। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধার রাতে একলা পাগল, আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলি আধার মেলে,
জানি মরিয়ামি সে খেদে বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে আধার রাতে একলা পাগল অন্ধকারের অস্তরবি লিপি লেখা আমারে তার অর্থ শেখা অন্ধকারের অস্তরবীর লিপি লেখা আমারে তার অর্থ শেখা তোর প্রাণের বাঁশির টানছে নানা সে আমারই ছিল জানা তোর প্রাণের বাঁশির টানছে নানা সে আমারই ছিল জানা আজ মরণ বিনার অজানা সুর নেব সেধে বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে বলিনি কখনো আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা কেননা নীরবে শরীরের চেয়ে আরো বড় কোনো ভাষা নেই কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যতদূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর তার চেয়ে আর কোনো দীর্ঘতর জবনিকা নেই কেননা পরন্তু ফুল চিতার রূপালী ছাই ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয় সে কথা বলিনি তবে কিভাবে তাকালো এতদিন জলের কিনারে নিচু জবা শূন্যতাই জানো শুধু শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না নমস্কার, আমি প্রবুদ্ধ। স্যারের চলে যাওয়াটা আমার কাছে একদম আক্ষরিক অর্থেই অভিভাবক হারানোর সমতুল। কারণ বিগত 10 বছরে স্যারের সঙ্গে যে কটি মুহূর্ত আমার কাটানোর সুযোগ হয়েছে সেই প্রত্যেকটি মুহূর্তেতেই আমি কিছু না কিছু শিখেছি। মানে আমার মতো একজন অতি সাধারণ মানুষের অনেক আপাত অবান্তর প্রশ্নের উনি হাসি মুখে ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন এবং সেগুলো আমাকে সারাক্ষণই সমৃদ্ধ করেছে। আমার প্রিয় কবি ও প্রণম্য অধ্যাপক শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজ আমার নির্বাচনে রেখেছি তাঁরই রচিত একটি কবিতা লজ্জা। কবিতাটি আবৃত্তির আগে পরিপ্রেক্ষিত সম্পর্কে সংক্ষেপে একটু বলে নিতে চাই। 82 সালের গোড়ায় সংবাদপত্রের একটি সংবাদ, মালতী নামের এক মেয়ে দীর্ঘদিন জেল হাজতে বন্দী।
বিচার করতে ভুলে গেছে পুলিশ। তার অপরাধ 12-13 বছর বয়সে সে ঘুরে বেড়াতো এয়ারপোর্টের আশেপাশে। একদিন কাঁচের ঘরে ঢুকে পড়েছিল আর ঝকঝকে মেঝে থেকে কুড়িয়ে নিয়েছিল খাবার। এমন অনেক মালতী আছে আমাদের সমাজে, যাদের দেখে মুখোশ পরা আমরা লজ্জা পাই। কিন্তু সত্যিকারের লজ্জাটা কার, সেটাই প্রশ্ন। বাবুদের লজ্জা হলো আমি যে কুড়িয়ে খাবো সেটা ঠিক সইল না আর। আজ তাই ধর্মাবতার আমি এই জেল হাজতে দেখেনি ষাট্ঠে শঠে। বাবুদের কাঁচের ঘরে কত না সাহেব শুভ আসে আর দেশ বিদেশে উড়ে যায় পাখির মতো। সেখানে মাছির ডানায় বাবুদের লজ্জা করে। আমি তা বুঝেও এমন বেহায়া শরম খাকি, খুঁটে খাই যখন যা পাই শুভদের পায়ের তলায়। খেতে তো হবেই বাবা, না খেয়ে মরবো নাকি? বেঁধেছ বেশ করেছ, কি এমন মস্ত ক্ষতি? গারদে বয়স গেল, তাছাড়া গতরখানাও বাবুদের কবজা হলো। হলো তো বেশ, তাতে কি বাবুদের লজ্জা হলো? নমস্কার, আমি শান্তিনিকেতন থেকে প্রিয়ম মুখোপাধ্যায়। শঙ্খ ঘোষ, আমার মনে হয় এই নামটি করলেই জীবনের একটা মূল্যবোধের, একটা দর্শনের পথ আমাদের সামনে খুলে যায়, উন্মুক্ত হয়। কবি নিজেই ছিলেন একজন জীবন আদর্শ, যার লেখা, যার কবিতা, যার জীবন দর্শন, তার জীবনযাপন সব কিছুকে আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের জীবনটা কবিতার ছন্দের মতো হয়ে যেতে পারে এক মুহূর্তে। শঙ্খদা চলে যেতে পারেন না, শঙ্খদা আছেন, শঙ্খদা থাকবেন। শঙ্খদার অসংখ্য লেখা, শঙ্খদার প্রবন্ধ, শঙ্খদার কবিতা আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তাকে স্মরণ করে রবীন্দ্রনাথের একটি গান। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। হে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি মরণে সতত, জাগিছ শয়নে স্বপনে। রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার, আছে তবু স্নেহ। নিরাশ্রয় জন পথযার গেহ, সেও আছে তব ভবনে। সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমন
নয়নে রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। শঙ্করজি তো খুবই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসতেন। মানে আমার ফন্ডেস্ট মেমোরিজ হচ্ছে ওনার সাথে গিয়ে যে সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করতে হতো তা না। মানে আমার মনে আছে যে আমরা শেষবার যখন গেছিলাম তখন সপ্তর্ষি শঙ্করজেঠুকে এমিনেমের গান শোনাচ্ছিল। শঙ্করজেঠু ভীষণ মন দিয়ে প্রত্যেকটা শব্দ শুনছিল, এমিনেমকে তার সম্পর্কে ডিটেলে জানছিল। সো দিস ওয়াজ হিজ দিস ওয়াজ হিজ মানে অগাধ পড়াশুনো এবং কিউরিওসিটি এবং মানে আমি গেম অফ থ্রোনস নিয়েও কত আলোচনা করেছি, কত কিছু বলেছি। মানে খুব এমন একটা লোক যে সবসময় একদম শেষ অবধি খুব মডার্ন, কিউরিয়াস, কোয়েশ্চেনিং ছিল। আর অদ্ভুত জীবনের প্রতি প্রেম ছিল, যেটা খুব সুন্দর। আর জেঠিমার কথা এটাই বলবো যে জেঠিমা খুব মানে কাছে থেকেও নিজের ডিস্টেন্স মেনটেন করতে জানতেন। কখন এসে বসতে হবে, কখন উঠে চলে যেতে হবে, কতটা থাকা দরকার, কতটা না। বিউটিফুল অ্যান্ড ডিগনিফাইড, এরকম লোক আর পৃথিবীতে হবে না। তো এটুকু আমি কিছু কিছু ছেঁড়া ছেঁড়া ঘটনা বলতে পারি। আমার জীবনের একজন চলে গেল বলবো না, আমাকে অনেক কিছু দিয়ে গেল যেগুলো আমি মনে রাখার, ভুল কম করার চেষ্টা করব। এইসব লোকেরা ছিলেন বলেই তো কাজ নিখুঁতভাবে চেষ্টা করেছি করতে, তো সেইটা চেষ্টা করব। নমস্কার। শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ সম্পর্কে স্মরণ করতে গেলে বা স্মৃতিচারণ করতে গেলে অনেক কথাই ছোটবেলা থেকে ভিড় করে আসছে। তবে আমি এটুকুই বলবো যে ছোট্টবেলা থেকে বাড়িতে আমার বাবার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে কারুর নাম যদি শত শতবার শুনে থাকি, তিনি শ্রদ্ধেয় শ্রী শঙ্খ ঘোষ, আমার বাবার মাস্টার মশাই। তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে আমার এই গান আমি নিবেদন করছি। ভুবন জোড়া শোনো খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া শোনো খানি রাতের দানা দিনের রবি
আধার আলোয় সকল ছবি রাতের তারা দিনের রবি আধার আলোয় সকল ছবি তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে দিক নায়ানি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি। শঙ্খ ঘোষের কবিতা ভাষা। এই তো রাত্রি এলো, বলো এখন তোমার কথা বলো, কিন্তু বলবে কোন ভাষায়? না, এই পুরনো ক্ষয়ে যাওয়া কথা তোমার ঠোঁটে ধরো না। সেই তোমার ঠোঁটে যাকে দেখেছিল মলিন মেঘের মতো ঝিমিয়ে থাকতে, কিংবা উথলে উঠতে ঝোড়ো রাতে পদ্মার মতো ভালোবাসায়। না, তোমার সেই ঠোঁটে তুলে নিও না কত জন্মের এই ব্যবহৃত ভাষা, জীর্ণ উচ্ছিষ্ট। বলবে কোন ভাষায়? যে ভাষায় বাচাল প্রকৃতি চিৎকার করতে থাকে আমার চোখের সামনে, তার সব রং একত্রে এসে ঘুলিয়ে দেয় আমার আনন্দের স্বাদ। সরে যাও বলে দৌড়ে বেড়ায় অন্তরাত্মা। না, সেই দারুণ প্রকৃতির রহস্য তুমি তুলো না তোমার ঠোঁটে। এই পৃথিবী না থাকলে থাকতো শুধু অন্ধকার, কিছুই থাকতো না এই সৌরলোক না থাকলে। কিন্তু কোথায় থাকতো সেই না থাকা? কোন পাত্রে? অন্তহীনী নাস্তি যখন হাহা করে এগিয়ে আসে চোখের ওপর, দুলে ওঠে রক্ত, তখন তুমি কথা বলো মহাশূন্যে অন্ধকারের ফুটে ওঠার মতন। সেই তোমার ভাষা হোক প্রথম আবির্ভাবের মতন সূচি, কুমারী শস্পের মতো গহন গম্ভীর। এই তো
এই তো রাত্রি হলো, বলো এখন তুমি কথা বলো। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে হৃদয় আমার প্রকাশ হলো এই যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা এই যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা ফিরে এসে আর প্রাণে আমারে উদাসে হৃদয় আমার প্রকাশ হলো বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে বাইরে তুমি নানা বেশে হেরো নানা ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে
প্রকাশ হলো। কবিতার নাম কবর। আমার জন্য একটুখানি কবর খুঁড়ো সর্বসহা, লজ্জা লুকোই কাঁচা মাটির তলে। গোপন রক্ত যা কিছুটুক আছে আমার শরীরে, তার সবটুকুতেই শস্য যেন ফলে। কঠিন মাটির ছোঁয়া বাতাস পেয়েছি এই সমস্ত দিন, নিচে কি তার একটুও নয় ভেজে। ছড়িয়ে দেব দু হাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা, যেটুকু পাই প্রাণীর দিশা নিজে। ক্ষীণায়ু এই জীবন আমার ছিল শুধুই আগলে রাখা, তোমার কোনো কাজেই লাগেনি তা। পথের কোণে ভরসাহারা পড়েছিলাম সারাটা দিন। আজ আমাকে গ্রহণ করো মিতা, আর কিছু নয়। তোমার সূর্য আলো তোমারই। আমায় শুধু একটু কবর দিও। চাই না আমি সবুজ ঘাসে ভরা নিবিড় ঢাকনাটুকু। মরা মাসেই মিলুক উত্তরীয়। দেশান্তর। কে বলে আমার স্বরে সংযোগ নেই? কে বলেছে তুমি শুনতে পাও না ভালো? এখনো হঠাৎ হাতে হাত রাখলেই মনে হয় বুঝি বিদ্যুৎ ঝলকালো। সেই বিদ্যুতে জাগে স্বর চরাচরে, দিক দিগন্ত দীপ্ত সে বিদ্যুতে। সে বিদ্যুতেই আমাদের ছোট ঘরে গ্রহ তারা দল নামে আমাদেরই ছুঁতে। সেই বিদ্যুতে স্তম্ভিত কত অতীত, পলকে জাগর অগাধ ভবিষ্যতে। গঙ্গা যমুনা ফল্গু সরস্বতী জুড়ে জুড়ে দেয় অরণ্য পর্বতে। কে বলে আমরা চলিষ্ণু নই আজ? শরীরে কেবলই বয়ে চলি ক্ষয়ক্ষত। আমরা কি শুধু বেহদিশ বেসমাজ, দেশে দেশে ঘোরা শরণার্থীর মতো? আমরা এখনো অনায়াসে দিয়ে পারি যে কোনো দেশেরই বাসিন্দা হতে পারি। যদিও আমার পায়ে সে মুদ্রা নেই, যদিও তুমিও দেখতে পাও না ভালো। দেশান্তর। মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই। প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ। মধুর তোমার শেষ যে না পাই। দিনান্তেরে এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে মন যে আমার গুণ চড়েছে, গুণ চড়েছে। কোথায় নিরুদ্দেশ, মধুর তোমার শেষ যে না পাই। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে
বনান্তরে অসীম গানের রেশ, মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই ওগো, মধুর তোমার শেষ যে না পাই। তোমার জন্মদিনে কি আর দেব এই কথাটুকু ছাড়া? আবার আমাদের দেখা হবে কখনো, দেখা হবে তুলসী তলায়, দেখা হবে বাঁশের সাঁকোয়, দেখা হবে সুপুরি বনের কিনারে। আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে, গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে। কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত শুকনুকা হাওয়া, ওই তুলসী কিংবা সাঁকোর কিংবা সুপুরির হাত তুলে নিয়ে বলবো, এই তো এই রকমই, শুধু দু একটা ব্যথা বাকি রয়ে গেল। আজও যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেব চোখ, বুকের উপর ছুঁয়ে যাব আঙুলের একটি পালক, যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর মৃত্যু নেই দিগন্ত অবধি। তোমার জন্মদিনে কি আর দেব শুধু এই কথাটুকু ছাড়া, যে কাল থেকে রোজই আমার জন্মদিন। নমস্কার, আমার নাম নন্দনা দেবসেন। শঙ্খমামা আমার মা নবনীতার খুবই কাছের মানুষ ছিলেন, বন্ধু ছিলেন, গুরুজন ছিলেন, প্রেরণা ছিলেন। তাই আজ আমি মার তরফ থেকে মার খুব প্রিয় একটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। সন্ধ্যা নদী জল। দুহাত তোমার স্রোতে সাক্ষী থাকো সন্ধ্যা নদী জল, এমন দর্পণ দিনে বহু মঠ পেরিয়ে পেরিয়ে তোমার দুঃখের পাশে বসে আছি এই ভোরবেলা। আরও যারা এ মুহূর্তে নেই হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার শরীর ঘিরে এমন সম্পূর্ণ যবনিকা, তাদের সবার শ্বাস দুহাতে অঞ্জলি দিয়ে আজ এইখানে বসে ভাবি আমার সম্বল স্থির থাকা। আমার সম্বল শুধু ঝুমকো ঘেরা মঠ ও বিকল, আমার নদীর নাম সন্ধ্যা নদী, তুমি তার জল। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, অখাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে।
ফুরায় যাতা ফুরায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে ফুরায় যাতা ফুরায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে পুরাতনে হৃদয় টোটে আপনি নূতন উঠবে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল মরণে ফল ফুলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে আগুন হয়ে জ্বলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে শেষ নাহি যে শেষ কথাকে